আমরা ওকে সারপ্রাইজ দেব কি? লোপাই দেখে আমাদের সারপ্রাইজ দিচ্ছে। আমি আমি কৃষ্ণা। কিরে লোপা, চিনতে পারছিস না? তারপর সীতার শুকনো গালে একটা চুমু খেয়ে আমাকে জড়িয়ে ধরল। বলল, প্রকাশ করতে পারছি না, এত আনন্দ হচ্ছে। জানিসই তো, উচ্ছ্বাস আমার বড় একটা আসে না। নমস্কার, গল্প সাথে অস্মিতায় আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাই। আজকে নরেন্দ্রনাথ মিত্র রচিত পাঞ্চজন্য গল্পটি আমরা সবাই শুনব। তাহলে শুরু করি। আজ আমি চিত্রার বাড়ি যাব। চিত্রলেখা, যাকে ছোট করে বলি চিত্রা, এবার কলেজের রিইউনিয়নে গিয়ে অনেক কাঠখড় পুড়িয়ে ওদের 4 বন্ধুর ঠিকানা জোগাড় করে এনেছি। এক এক করে ওদের সঙ্গে আবার যোগাযোগ করব। কি করে যে এতদিন ওদের না দেখে রইলাম, দিনান্তে একবারও ওদের সঙ্গে কথা না বলে কাটিয়েছি ভেবে অবাক লাগছে। স্কুল কলেজে আমরা অবিচ্ছেদ্য ছিলাম। স্কুলের প্রিন্সিপাল বলতেন কুইনটুপ্লেটস। বাংলার প্রফেসর সুনেত্রাদি আদর করে নাম দিয়েছিল পাঞ্চালি। এক বেঞ্চে আমরা পাশাপাশি বসতাম, এক কম্বিনেশন নিয়েছিলাম। এক সময় কমন রুমে পরস্পরের টিফিন ভাগ করে খেতাম। চিত্রলেখা, সীতা, ভদ্রা, লুপ আর আমি। রিইউনিয়নে গিয়ে ফাংশন দেখিনি বললেই হয়। খালি মুখ উঁচু করে খুঁজে খুঁজে বেরিয়েছি কলেজ জীবনে সেই সব পরিচিত প্রিয় মুখগুলো। কাউকে কাউকে অপ্রত্যাশিতভাবে পেয়েও গেছি, কিন্তু ওদের পাইনি। কি করে যে আশা করেছিলাম তা অবশ্য জানি না। আমি নিজেই তো এলাম আজ প্রায় 13-14 বছর পর। প্রথম কলেজ ছাড়বার পর যতটা টান উৎসাহ থাকে, পরে তো আর অতটা থাকে না। অকুল জলধির মাঝ মধ্যিখানে কম্পাসের কাঁটা দেখতে দেখতে কোথায় হারিয়ে যায় বন্দরের স্বর। কবে কোন সবুজ ডাঙায় হাত ধরাধরি করে কি গান গেয়েছিলাম স্বপ্নে ছাড়া মনে পড়ে? তবে আমার একটা কৈফিয়ত আছে। বহুদিন ভারতের বাইরে আছি, ভীষণ একটা ডামাডোলের মধ্যেও ছিলাম। কিভাবে যে ওদের সঙ্গে যোগাযোগ ছিন্ন হয়ে গেল আজ এতদিন পর আর মনে করতে পারছি না। কিন্তু চিঠিপত্রও তো চালিয়ে যেতে পারতাম। কুর্মের মতো নিজের মধ্যে নিজে গুটিয়ে কেন যে কাটিয়ে দিলাম এতগুলো সৃষ্টি ছাড়া বছর। আজ আমি যাবই। দুপুরবেলা, শীতের ঠান্ডা আমেজে ভরা আরামের দুপুর। এই সময় বাঙালি গৃহিণীরা অবধারিতভাবে ঘুমোয়, কিংবা উল্কাটা এমব্রয়ডারি নিয়ে বসে, কিংবা ঢাউস ঢাউস উপন্যাস পড়ে সময় কাটায়। চিত্রা নিশ্চয়ই ব্যতিক্রম নয়। এর যে কোনো একটাই ও করছে নিশ্চয়ই। ওর বাড়ির বেল বাজাবো, কাজের লোকটোক দরজা খুলে দেবে। তারপরের কথা ভেবে ভীষণ আনন্দে উত্তেজনায় আমার মুখ থেকে আগাম হাসি ঝরতে লাগলো। হালকা সবুজ সিফনের শাড়িটাই পরে নিলাম। প্রথম বর্ষার নবদুর্বাদলের রোমহর্ষ এখন আমার সর্বাঙ্গে। হালকা ব্র্যান্ডলনের ময়ূরকণ্ঠী কার্ডিগানটাতে একটা হাত আলতো করে গলিয়ে রাখলাম। শ্রাবণের বৃষ্টির পর পশ্চিম আকাশে এমনি ময়ূরকণ্ঠী বিকেল মাঝে মাঝে দেখা যায়। কতদিন পর রিইউনিয়নে যাচ্ছি, তাই না? নরম ফোমের স্যান্ডেলে পা গলালাম। বড় সাদা ব্যাগটায় দরকারি চাবির থলে, ডায়েরি, কলম আর পার্সটা ভরে নিয়ে তুলসীকে বললাম, তুলসী, দরজাটা বন্ধ করে দিস তো। প্রথম এস বাসটাই একেবারে ফাঁকা। দুপুর বেলা তো, কেনই বা ভিড় হবে? জানলার ধারে বসে রাস্তা দেখতে দেখতে চলেছি। ছাত্র জীবনের কত কথাই না মনে পড়ছে। হাসতে হাসতে চলেছি 5 জনে ফুটপাত জুড়ে। কলেজ স্কোয়ারের বেঞ্চিতে বসেছি পাশাপাশি। গ্রীষ্মের গা জ্বালানো দুপুরে শরবতের দোকানে মালাই স্পেশাল। ফুচকাওয়ালার পাশে ভিড় করে দাঁড়িয়ে আমরা 5 জন। হাত খুলকে ধনিয়া পাতা দো না বাবা, 2-4 ফুচকা ভি ভাঙকে দো, মুচমুচে হোগা। চীনের রেস্তোরাঁর কেবিনে 5 জনের ব্যাগের সমস্ত খুচরো পয়সা টেবিলে উপুর করে ঢেলে মেনু দেখেছি। বেয়ারা ঢুকে পড়েছে। 5 জনের 5 হাত জিভ কাটা দেখে
ভাবলেশীন চিনে মুখে পর্যন্ত চোরা হাসির চিনে লণ্ঠন। আজকে মনে পড়ছে আর নিজে নিজেই হাসছি। কলকাতার রাস্তাগুলো কি রোজই আরো আরো নোংরা হয়ে যাচ্ছে? ভিড় কি আরো বেশি? এই দুপুরেও ফুটপাত ফাঁকা নেই, সব সময়ই যেন পুজোর বাজার। এই এত মানুষ একটা মাত্র শহরের মধ্যে জীবনযাত্রার সর্ববিধ সমস্যার সমাধান খুঁজছে। আশ্চর্য! যেখানে সেখানে খানিকটা নেতা ক্যাতা পেতে ছেলে কোলে ভিখারিনী কিংবা ঠুটো হাতে পায়ে ব্যান্ডেজ কুষ্ঠরোগী বসে আছে, সামনে টিনের মগ। এই সব দেখতে দেখতেই টুক করে পৌঁছে গেলাম। বাড়িটা খুঁজে পেতে একটু দেরি হলো, আসলে খানিকটা ভেতর দিকে। আমি আবার একেবারে রাস্তা কানা। অলি গলি দিয়ে ঘুরতে ঘুরতে দেখি, বারে এই তো রাস্তার শেষ প্রান্তে দৈত্যের মতন একটা হাই রাইজ ছকছক করছে শীতের হলুদ রোদ বারান্দায় বারান্দায়। ছোট ছোট টবে ক্যাকটাস, জানলায় জানলায় সুদৃশ্য প্রিন্টেড পর্দা টানা। মানুষের মুখ দেখা গেল না। মুখ উঁচু করতে শুধু দেখলাম অ্যান্টেনার পর অ্যান্টেনা এক চিলতে আকাশের ওপর এলো পাথারি কাটাকুটি খেলে রেখেছে যেন। ভেতরে গিয়ে দাঁড়ালাম। লিফটের পাশেই নেম প্লেট। এই তো মিস্টার অ্যান্ড মিসেস শুভেন্দু শেখর রায়, 9th ফ্লোর, ফ্ল্যাট নাম্বার 36। লিফটে চড়ে ফ্লোর নাম্বার বলতে বোতাম টিপে দিল লিফটম্যান। আমার পেটের মধ্যেটা না কুলকুল করছে, গলার কাছটা চিনচিন। চিত্রাটা আবার মুটিয়ে যায়নি তো? কলেজে সেরা সুন্দরী ছিল, নাচ তো দারুণ। কলেজ সোশ্যালে নৃত্যনাট্যে মেইন রোলটা বরাবর ওরই বাঁধা ছিল। নাচ ছেড়ে দিল, পরে বীভৎস মোটা হয়ে যায়। যদি আজকেও তাই দেখি, খুব বকবো ওকে। আভি ডাইনা যাইয়ে মেম সাব। লিফটটা ঝাঁকুনি দিয়ে থেমে গেল। স্লাইডিং ডোরটা সরিয়ে দিয়ে নেমে আসতে 36 নম্বর ফ্ল্যাট। দরজার হাতলে ব্রোঞ্জের বাল্টু মুখ, পাশে চিনেমাটির আধারে চমৎকার পাতাবাহার। বেল টিপতে মিষ্টি সেতার, সেতার শরৎ সব মিশিয়ে একটা সুন্দর বাজনার মূর্ছনা। আমিও এরকম একটা লাগাবো। কোন মান্ধাত্তার আমলের একটা বেল বাড়িতে লাগানো, ধুর, ভালো লাগে না। চ্যাঁ চ্যাঁ করে চিৎকার করে যেন। চিত্রা যদি নিজেই দরজা খুলে দেয়। দরজা সামান্য ফাঁক হলো। খ্রিস্টান নার্সের মতো দেখতে ধপধপে শাড়ি ঘুরিয়ে পড়া খুব পরিচ্ছন্ন একটি বয়স্ক মহিলা। আমি বললাম, চিত্রা আছে? চিত্রলেখা রায়। আর একটু ফাঁক হলো দরজাটা। ওপরে চেন লাগানো। কলকাতায় ডাকাতি বেড়েছে, প্রতিষেধক নানা ব্যবস্থা নিচ্ছে তাই শহরবাসী। মহিলাটি কিছু বলার আগেই হঠাৎ এক ঝলক হাওয়ায় ও প্রান্তে একখানা ঘরের দরজার পর্দা সমস্তটা উড়ে পেলমেটের ওপর আটকে গেল। এক পলক দেখতে পেলাম ঘরের মধ্যে নিচু ডিভানে পেছন ফিরে বসে চিত্রা। মুটিয়ে যায়নি তো, খুবই তন্নি। চুল ছেঁটে ফেলেছে, কিন্তু এ কি সাজ! ছি ছি! কলকাতার উচ্চবিত্ত মহলের অন্দর কি আজকাল ক্যালিফোর্নিয়ার সি বিচ হয়ে গেছে? চিত্রার পাশে এক রোমশ মোটা ভদ্রলোক, হাতে গ্লাস, টেবিলে আরেকটা গ্লাস নামানো। চিত্রার কাঁধে ভদ্রলোকের ময়াল সাপের মতো প্রকাণ্ড একখানা হাত। আমার কান ঝাঁঝা করতে লাগলো। কি সময় আমি এসে পড়েছি! আর আর চিত্রাটাই বা কি! ছি ছি ছি! এই দিনে দুপুরে একটা আব্রু নেই, কিচ্ছু নেই। এই সময়ে এদিকে কি হচ্ছে জানার জন্যে মোটা গলায় হেঁকে উঠলেন ভদ্রলোক। চিত্রাও মুখ ফেরালো। দেখলাম মেয়েটা চিত্রা নয়, কিন্তু পুরুষটি। চিত্রলেখার বিয়েতে একে আমি ভালো করেই দেখেছি। হাতে পায়ে বয়স বেড়েছে, ভুঁড়ি হয়েছে, চুল কমেছে, কিন্তু এই যে সেই টোপরমালা পরা একটা দোহারা শুভেন্দুশেখর। হ্যাঁ, এ তো সেই শুভেন্দুশেখর যার সঙ্গে চিত্রার মালা বদল হয়েছিল। তাতে তো আমার কোনো ভুল নেই। দাসীটি দরজা ভেজাতে ভেজাতে নিচু গলায় বলল, মেম সাব, মা কি পাস জানে সে ঘর মে ऐसा চলতা। বেশরম! ঘরটার দিকে সঘৃণায় ইঙ্গিত করল সে। দরজা বন্ধ করে দিল। লিফট নিতে ভুলে গিয়েছিলাম। 3টে তলা ঊর্ধ্বশ্বাসে পার করে হঠাৎ খেয়াল হলো, এতক্ষণে কিচ্ছু ভাবিনি, কিচ্ছু না। মনটা একদম ফাঁকা হয়ে গিয়েছিল।
পা দুটো এখনো যেন ঠক ঠক করে কাঁপছে। বাঁদিকে সরে গিয়ে লিফটের জন্য বেল টিপলাম। উঠে এলো খাঁচাটা। মনে হলো লোকটা কেমন অবাক চোখে আমার দিকে তাকাচ্ছে। খুব অস্বাভাবিক কিছু দেখাচ্ছে কি আমায়? রাস্তায় নেবে বাইরের হাওয়া গায়ে লাগতে যেন সার এলো। এই শীতেও বিনবিন করে ঘেমেছি, ঠান্ডা ঘাম। ব্যাগ থেকে রুমাল বার করে মুখ, ঘাড়, গলা ভালো করে মুছে ফেললাম। মোড়ের পানের দোকানটা থেকে একটা মিঠে পান কিনলাম। কেমন যেন গাটা বমি বমি করছে। চিত্রার একটা মেয়ে হয়েছিল না? তার তো এখন 12-13 বছর। হ্যাঁ, ওরকমই তো বয়স হওয়ার কথা। সেও কি মায়ের সঙ্গে মামাবাড়ি গেছে? কোন স্কুলে পড়ে? যতদূর জানি চিত্রার বাপের বাড়ি উত্তরে, হেমন্ত কুমারী স্ট্রিটে। এদিককারই কোনো স্কুলে পড়ে নিশ্চয়ই। অত দূর থেকে স্কুলে আসছে, না স্কুল কামাই করছে? না, মেয়ে ফিরে আসার আগেই সব চিহ্ন এরা মুছে ফেলতে পারবে? না, মুছে ফেলার প্রয়োজন বোধ হয় করবে না। বুকের ভেতর কেমন যেন বরফ জমে যাচ্ছে। নির্জন রাস্তার এক প্রান্তে দাঁড়িয়ে ডায়েরিটা বার করলাম। হাত থরথর করে কাঁপছে। আঠা আঠা আঙুলে পাতা উল্টালাম। মনে হচ্ছে কম্প দিয়ে জ্বর আসবে। যাদবপুর সীতার ঠিকানা। চিত্রা, চিত্রা, আজকের দিনটা শুধু তো তোর জন্যই রেখেছিলাম। গড়িয়াহাটের মোড় অবধি রিক্সা, তারপর 5 নম্বর পেয়ে গেলাম। গাদা গাদি ভিড়, দীর্ঘ রুট। কোনো সময় বোধহয় এ বাস খালি থাকে না। লেডিস সিটে জায়গা মিলল না। দাঁড়িয়ে দাঁড়িয়ে ঝাঁকুনি খেতে খেতে এগোলাম। অবশেষে ব্রিজ পেরোতে একজন মোটা মতো মহিলা অনেকটা জায়গা খালি করে দয়া করে নেমে গেলেন। বসতে পেয়ে যেন ঘাম দিয়ে জ্বর ছাড়ল। নামলাম বাস থেকে। ডায়েরির নির্দেশ অনুযায়ী এখানেই নামার কথা। 2-3টে সমান্তরাল গলির এমোড় ওমোড় ঘুরে একটা অর্ধ সমাপ্ত একতলা বাড়ির সামনে এসে ঠিকানা মেলালাম। হ্যাঁ, এটাই তো সীতার বাড়ি। এ বাড়িটাই তো সীতার হওয়া উচিত। একেবারে গৃহস্থ পাড়া। 2-3টে ছেলে রাস্তায় ক্রিকেট খেলছে। ঠিক দুপুরবেলা এসে বিরক্ত করছি। আস্তে কড়া নাড়লাম। কেউ শুনতে পেল না। হঠাৎ কিছুক্ষণ পর আধ ময়লা একটা ধুতি লুঙ্গির মতন পরে একটা লোক দরজা খুলল। আমি বললাম, সীতা মুখার্জি বলে কেউ এখানে থাকেন? হ্যাঁ, আপনি? আমি আমি ওর বন্ধু। বলবেন কৃষ্ণাক্ষী চ্যাটার্জি। বলবার কিছু দরকার নেই, আপনি আসুন। কাঁচা উঠোনে পা দিলাম। সরসর করে একটা তেঁতুল বিছে চলে গেল। উঠোনের একধার থেকে অন্য ধার পর্যন্ত 2 ফেরতা নারকোল দড়ি টাঙানো। অজস্র কাঁথা, ন্যাকড়া আর বাচ্চাদের ছোট ছোট জামা কাপড় শুকোচ্ছে। বাতাসে বার সাবানের গন্ধ। ওদিককার একটা ঘর থেকে কর্কশ মহিলা কণ্ঠ ভেসে এলো। কে রে? ভদ্রলোক দাওয়ার ওপর একটা ঘরের দিকে আঙুল দেখিয়ে বললেন, ওই ঘরে আছে, চলে যান। তারপর অন্যদিকে জিজ্ঞাসা মহিলা কণ্ঠ ঘরটার দিকে কি যেন বিড়বিড় করে বলতে বলতে চলে গেলেন। ইটের দাওয়ার উপর চুপ করে কিছুক্ষণ দাঁড়িয়ে রইলাম। ভদ্রলোক কি সীতার বর? উনি অসময়ে অতিথি আসায় বিরক্ত হলেন? কিরকম একটা যেন বোটকা গন্ধ। 2 হাতে পর্দা সরিয়ে ঘরটাতে ঢুকলাম। যাকে এককালে স্বর্ণসীতা বলে ডাকতাম, এখন আর সেই স্বর্ণ নেই। বসে বসে একটি শিশুকে স্তন দিচ্ছে। আমায় দেখে প্রথমে ব্যতিব্যস্ত হয়ে শিশুটিকে নামিয়ে হকচকিয়ে উঠে দাঁড়িয়েছিল। কৃষ্ণা, কৃষ্ণা তুই? আমি প্রথমটা কথা বলতে পারিনি। আমার সামনে সীতার প্রেত। মাথার সামনে চুল নেই, দগদগে ক্ষতের মতো সিঁদুর, নাকের দুপাশে গভীর ফাটল, শুকনো বেগুনের মতো শিশুর লালা মাখানো আধখানা স্তন, হাতে ঢলঢল ঢাউস ঢাউস শাঁখা, রুলি, লোহা। শিশুটি তখন তারস্বরে চিৎকার শুরু করেছে। শুকনো গলায় শুধু বলতে পারলাম, হ্যাঁ, হ্যাঁ রে, আমি। তুই যা করছিলি করে নে, তারপর না হয় কথা হবে। সীতা বাচ্চাটার পেছনে একটা থাপ্পড় মারল। তারপর 2 পায়ের টান মেরে তাকে একদিকে সরিয়ে ঘরের অপর প্রান্তে তাক থেকে গুঁড়ো দুধ নামিয়ে গুলতে লাগলো। বোতলে ভরা হয়ে গেলে ক্রন্দনরত শিশুটিকে আবার কোলের ওপর টেনে নিয়ে মুখে বোতলটা গুজে দিল। ক্রুদ্ধ কণ্ঠে বলল, নিজেও যাবে, আমাকেও খাবে। খা খা, তাই খা, বাঁচি আমি। এতক্ষণ খেয়াল করিনি শিশুটি অস্বাভাবিক ছোট, বড্ড রোগা, হাড় সার,
তক্তপোষের অপর প্রান্তে ঠিক অমনি আরেকটি শিশু শুয়ে শুয়ে বোতল ধরে নির্বিষ্ট মনে চুষে যাচ্ছে। বললাম, কি ব্যাপার রে, যমজ নাকি? হ্যাঁ, দ্বিতীয়বার। মানে? আগেও একজোড়া হয়েছিল, বাঁচেনি। 2.5-3 বছর বাদে আবার এবারেও বাঁচবে বলে মনে হয় না। আর না বাঁচলেই ভালো। বুকের ভেতরটা কেমন যেন করে উঠল, শিরায় টান ধরেছে। এক হাতে বিছানার চাদর মুঠো করে ধরে বললাম, ছি, এসব কি বলছিস তুই চিত্রা? এসব কি বলছিস তুই? বলতে আছে? ঠিকই বলছি কৃষ্ণা, 7টা হয়েছে, সব শুদ্ধ। প্রথম দুটি 2-3 বছরের মধ্যে গেছে, তৃতীয়টি এখন 8 বছরের, স্কুলে যায়। তারপর যমজ, কয়েক মাসের মধ্যেই গেছে। আবার এগুলো যাবেই, বাঁচাবার শক্তি নেই। চাই ওই 8 বছরের ছেলেটা, আমার টুকু, ও বাঁচুক। 2 চোখ যে পৃথিবীটা দেখেছে, মা বাপের স্নেহ চিনেছে, এদের জন্যে ও যদি না বাঁচে, কি করব বলতে পারিস? আমি বললাম, এদের জন্য ও বাঁচবে না, এসব কি যা তা বলছিস? বালাই ষাট। বলবো না তো কি বলবো বল? ঘরদোরের অবস্থা দেখে তুই বুঝতে পারছিস না? রাজনীতির দৌড়াতে ফ্যাক্টরি ক্লোজড আজ 1.5 বছর, অন্য কোথাও জুটছেও না। এদিকে ইউনিয়নের লিডার তো কি করে চলেছে তা এক আমিই জানি। এই দুধটুকু ফুরোলে আর বোধহয় দিতে পারবো না রে। তারপর যতদিন বাঁচে। বলতে বলতে সীতার চোখ দিয়ে জলের ধারা নামলো। আমি বললাম, একটু কঠোর গলাতেই বললাম, এটা 20 শতাব্দীর 8ম দশক সীতা, তুই কি করেছিস? 7টা সন্তান তোর হয় কি করে? এত দায়িত্বজ্ঞানহীন তুই, তুই না একটা গ্র্যাজুয়েট মেয়ে, তুই কি করে করলি? সীতা বলল, দায়িত্বজ্ঞান শুধু একারই হয় না রে, দুজনেরই রাখা দরকার, তাই না রে কৃষ্ণা? অস্থির পায়ে উঠে দাঁড়ালাম। সীতার ঘর টলমল করে টলছে, পায়ের তলার মাটি বুঝি এক্ষুনি ফাঁক হয়ে যাবে। বললাম, আমি একটু আসছি, তুই বাচ্চাদের খাইয়ে নে, প্লিজ জামা কাপড় বদলে নে, তোকে নিয়ে একটু বেরোবো। সে কি রে, তোর কি শাশুড়ি রয়েছেন? অনুমতির দরকার হবে? আমি আমি কি ম্যানেজ করে নেব? তোর টুকু ছেলে কোথায়? আপাতত মামার বাড়ি থেকে পড়ছে রে, মামারা আর কতদিন ধরে রাখবে তাও জানি না, বলল সীতা। আমি বললাম, ঠিক আছে, তুই রেডি হয়ে নে। বলতে বলতে আমি ছুটে বেরিয়ে গেলাম। বেশ খানিকটা গিয়ে একটা ফার্মাসি মিলল, 2টো দুধের টিন, 2টো টনিক কিনলাম। সীতার শরীরে রক্ত নেই, ও কি বাঁচবে? কিছু আপেল কলা চোখে পড়ল, সন্দেশ রসগোল্লা একটা প্লাস্টিকের ঝুড়িতে, সব সব নিয়ে সীতাদের দরজায় যখন পৌঁছালাম, প্রায় 20 মিনিট কেটে গেছে। সীতা খোলা দরজার সামনে হা করে দাঁড়িয়ে। ব্যাগটা ওর হাতে দিয়ে বললাম, এটা এটা ঘরে রেখে দিয়ে আয় সীতা, তারপর চল, শাশুড়ির সঙ্গে আলাপ করিয়ে দিবি। শাশুড়ির ঘরে পর্দা ছিল না। সীতা বাইরে থেকে ডাক দিল, মা, আমার বন্ধু কৃষ্ণা এসেছে, আপনার সঙ্গে দেখা করবে। এসো, এসো মা, ভেতরে এসো। শীর্ণ কঠোরগত চক্ষুর বৃদ্ধার হাতে সন্দেশের বাক্স তুলে দিয়ে প্রণাম করে বললাম, মাসিমা, জানেন তো, সীতা আমার প্রাণের বন্ধু। বোধহয় 1 যুগ পরে দেখা হলো। কিছুক্ষণের জন্য ওকে আজ আমি একটু নিয়ে বেরোবো। বাচ্চারা তো শুধু দুধ খায়, আপনারা দুজনে মিলে একটু সামলে রাখতে পারবেন না? বৃদ্ধা আমার আপাদমস্তক দেখে নিয়ে বলল, নিশ্চয়ই বাছা, যাবে বই কি। যমজ দুটোর একটা বড় ঘ্যানঘ্যানে, বাপ দেখবে এখন, অন্যটা আমার কাছে দিব্যি থাকবে, কিচ্ছু অসুবিধে নেই। তা তোমরা ফিরবে কখন? সেই কথা সোজাসুজি উত্তর না দিয়ে বললাম, আমি ওকে গাড়ি করে পাঠিয়ে দেব, রাতের খাওয়া সেরে ও ফিরবে, আপনার কোনো চিন্তা নেই। সীতা শাড়ি ব্লাউজ বদলে নিয়েছে, মুখে একটু পাউডার, কপালে একটা বড় সিঁদুরের টিপ, মাথায় আলগা খোঁপা, কণ্ঠার হাড় বেরোনো, চোখ গর্তে ঢোকা, শাঁখের মতো সাদা বুড়িয়ে যাওয়া এই মহিলাটির দিকে তাকিয়ে আমার চেনা শান্ত শ্রীময়ী বান্ধবীটি, যাকে সোনার বরণের জন্য স্বর্ণসীতা বলে ডাকতাম, তাকে দেখতে পেলাম না। রাস্তার মোড় থেকে একটা ট্যাক্সি নিলাম। প্রথমে ভেবেছিলাম পোষ দুপুরের এই কমলালেবুর রসের মতো রোদ সীতার রক্তহীন শরীরে একটু লাগা দরকার,
খানিকটা হাঁটবো, কিন্তু দেখলাম দুপা হেঁটেই ও হাঁপাচ্ছে। পার্ক স্ট্রিট বার রেস্তোরাঁর আধা অন্ধকার ঘরে বসে সীতা করুণ কণ্ঠে বলল, কৃষ্ণা, তুই কি আমাকে দয়া করছিস? আমি বিরক্ত হয়ে বললাম, তোর তোর লজ্জা হওয়া উচিত সীতা। খাওয়ার শেষে ওকে সামান্য একটু চেরি ব্র্যান্ডি খাওয়ালাম। খেতে চাইছিল না। শেষে বললাম, সীতা, এবার তুই আমায় দয়া কর। তোর ওই সাদা মুখের দিকে আমি আর তাকাতে পারছি না। আস্তে আস্তে সীতার গালে উৎসাহের ছোঁয়া লাগলো। হাতে পয়সা জমলেই আগে চলে আসতাম এখানে। কারো সঙ্গে এখন আর যোগাযোগ নেই। আমার সঙ্গে তো নয়ই, সীতার সঙ্গেও না। বসে বসে ঠিক করলাম লোপার ডেরায় হানা দেব। এখনো যথেষ্ট বেলা আছে। তিনজনে মিলে প্রাণ ভরে আড্ডা দেব। সুরেন ব্যানার্জি রোডের একটা ওয়ার্কিং গার্লস হস্টেলে লোপার বর্তমান ঠিকানা। আগেও ওর হস্টেলে গিয়ে আমরা জমাট আড্ডা মেরেছি, শুধু ঠিকানাটাই বদলেছে। তবে লোপা কলেজের প্রফেসর, পাওয়া নাও যেতে পারে। আজ অবশ্য একটা ছাত্র ধর্মঘট আছে, কাগজে দেখেছি। চান্স নেওয়া যাক না। পুরনো আমলের দোতলা বাড়িটা, চৌকো ঘেরা দালান, চারপাশে ঘর। হস্টেল করার উদ্দেশ্যে তৈরি হয়নি বোঝাই যাচ্ছে। কোনো বড় যৌথ পরিবারের বাস ছিল হয়তো এককালে, এখনও তাই, তবে অন্য রকম। একরকম জুথ ভেঙে আরেক রকম। বেশিরভাগ ঘরেই দেখি তালা ঝুলছে, অর্থাৎ অধিকাংশ বোর্ডারই অফিসে টফিসে চাকরি করে। ল্যান্ডালেন্ডি নিচে নিজের ঘরে দিবানিদ্রা দিচ্ছিল। দাসী ডেকে তুলতে ভালো করে আমাদের পরিচয় নিয়ে তবে ছাড়ল। বলল, দোতলার সব শেষ ঘর, চলে যান, মিসেস দত্ত ঘরেই আছেন। লোপা আমাদের চিনতে পারবে তো? যা চেহারা হয়েছে সীতার। আমিও আজ কত বছর দেশ ছাড়া। তাছাড়া লোপা লুপ আমাদের ছড়িয়ে কত উঁচুতে চলে গেছে। আমাদের মতো ও কি আর মামুলি কেউ? ওকে নিয়ে আমাদের কি গর্বটাই না ছিল। সব পরীক্ষায় বরাবর প্রথম। ডিলিট করেছে বহুদিন। উচ্চ প্রশংসিত ভিজিটিং প্রফেসর কি ডেলিগেট হয়ে দেশ বিদেশের কনফারেন্সে যায়, প্রায়ই যায়। খবরে এই সমস্ত দেখি তো। দোতলায় ওর ঘরের দরজা ভেজানো। সারপ্রাইজ দেবার জন্যে পা টিপে টিপে ঢুকলাম, কিন্তু ওকে দেখতে পেলাম না। একধারে টেবিলে শুধু স্তূপীকৃত বই আর জার্নাল। পেপার ওয়েটের তলায় কিছু লেখা কাগজ। হাওয়ায় উড়ে শব্দ হচ্ছে শির শির। সামনে হাতলহীন দুটো চেয়ার, একটার ওপর ভাঁজ ভাঙা একটা সিল্কের শাড়ি। ছোট চৌকির ওপর পর পর দুটো সুটকেস। ওপরেরটার ডালা ফাঁক হয়ে আছে। লোপাটা এখনো দেখছি তেমন অগোছালোই আছে। চেয়ার দুটোয় বসলাম আমরা দুজনে। আমরা ওকে সারপ্রাইজ দেব কি? লোপাই দেখি আমাদের সারপ্রাইজ দিচ্ছে। আমি কাগজপত্রগুলো ঘাঁটছিলাম। সীতাই হঠাৎ ওকে আবিষ্কার করলো। এমন চিৎকার করেছে যে চমকে আমার হাত থেকে কাঁচের পেপার ওয়েটটাই পড়ে খান খান হয়ে গেল। হঠাৎই আমরা দেখলাম অদূরে এখানে খাটের কাছে গিয়ে খাটের অপর প্রান্তের মেঝের ওপর অদ্ভুত ভঙ্গিতে শুয়ে ঘুমোচ্ছে লোপা। আওয়াজে ঘুম ভেঙেছে, কিন্তু ঘোর কাটেনি। চেয়ে দেখি ওর চুলে বেশ পাক ধরেছে। ও কালো, কিন্তু একটা তীক্ষ্ণ শ্রী ছিল। এখন যেন শুধুই কালো, চোখের তলায় গভীর কালি, মুখটা সামান্য হাঁ, অ্যালকোহলের গন্ধ। কে কে ওখানে? বেশ কিছুক্ষণ ঘোলাটে চোখে চেয়ে থেকে থেকে বলল লোপা। কাছে গিয়ে বললাম, আমি আমি কৃষ্ণা। কিরে লোপা, চিনতে পারছিস না? এই দেখ, এটা সীতা। যেন পাতলা একটা অর্ধস্বচ্ছ পর্দার ওপার থেকে আমাদের দিকে চেয়ে আছে লোপা। বলল, তোরা কোত্থেকে? তারপর চশমাটা তুলে নিয়ে একটা কলিং বেল বাজালো। একটা বাচ্চা চাকর এসে দাঁড়াতে বলল, 2 কাপ ভালো করে কফি নিয়ে আয় তো, আর 1 কাপ কালো কফি আনিস, বুঝলি, জলদি আনবি। ঘর থেকে তাড়াতাড়ি বেরিয়ে গিয়ে বাথরুম থেকে চোখ মুখে জল দিয়ে এলো লোপা। কালো কফিটা চুমুকে চুমুকে শেষ করে ফেলল এক নিঃশ্বাসে। তারপর সীতার শুকনো গালে একটা চুমু খেয়ে আমাকে জড়িয়ে ধরল। বলল, প্রকাশ করতে পারছি না, এত আনন্দ হচ্ছে। জানিসই তো, উচ্ছ্বাস আমার বড় একটা আসে না। আমি বললাম, উচ্ছ্বাস তো মন্দ প্রকাশ করলি না। কেমন আছিস বল, কি খবর?
খুব 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 ভালো বলে লোপা আচমকা হাসতে আরম্ভ করলো। হাসি আর যেন থামে না। সীতার ফ্যাকাশে মুখ আরো ফ্যাকাশে। শেষে ওকে ঝাঁকানি দিয়ে বললাম, করছিস কি? তোর ল্যান্ডলেডি যেরকম কড়া মেজাজের লোক, এবার তেড়ে এসে আমাদের তিনজনকেই না তাড়িয়ে দেয়। লোপা হাসি থামালো, মুখটা বিকৃত করে বলল, হ্যাঁ, ওটুকুই বাকি আছে। যে কোনো দিন এই ঘাটের মড়াকে টেনে এবার কেউ গাছতলায় ফেলেই দেবে। সৎকার হবার আশাও নেই। না না, কি সব সৎকার সমিতি আছে না, ওই বেওয়ারিশ লাশ দাহ করে, সোশ্যাল ওয়ার্ক করে। আমি বললাম, বলছিস কি লোপা? এতকাল পরে দেখা হলো আর তুই আমাদের এইসব অকথা কুকথা শোনাচ্ছিস? শোনাবো না? সীতার দিকে চেয়েও বলল, সিঁথিতে ডকডকে সিঁদুর, কপালে সিঁদুর টিপ। বাহ! আমার দিকে ফিরে বলল, বিবাহ বার্ষিকীতে বরের দেওয়া সিফন শাড়ি পরে হাসি হাসি ঢলঢল, সুখী সুখী ছলো ছলো, মুখে আমার মতো ঘাটের মরা বাপে তাড়ানো মায়ে খেদানোর কাছে এসেছিস কেন? আর এসে কী বা জিজ্ঞেস করবি? তোদের লজ্জা করে না? সীতা কেঁদে ফেলল। আমি বললাম, তুই তুই জানিস না কি বলছিস লুপ? সীতার স্বামীর আজ 1.5 বছর কাজ নেই, বেকার, 7টি সন্তানের 4টি মারা গেছে, এখনো কোলে যমজ। ওর মুখের দিকে তাকিয়ে তুই বুঝতে পারছিস না ও কোন খাদের মুখে এসে দাঁড়িয়েছে? এতক্ষণ সীতার দিকে ভালো করে চাইল লোপা, তারপর ওর হাত দুটো নিজের হাতের মুঠোর মধ্যে তুলে নিয়ে শক্ত করে ধরে বসে রইল, চোখ ছলছল করছে। লোপার ঘরে সন্ধ্যার ছায়া মাখা গোধূলির আলো এসে পড়েছে। শুনলাম শুনলাম লোপার জীবনও ওরকম নাকি কালি মাখা, শুধু গোধূলির লালচে আলোটুকু তাতে নেই। দীর্ঘদিন ধরে একজন কিভাবে ওকে ঘুরিয়েছে, নিজের থিসিস আদ্যন্ত করিয়ে নিয়েছে, তারপর ফাঁকি দিয়েছে শুনলাম। লোকটা আসলে বিবাহিত, ছেলেমেয়ের বাপ। শুকনো আধার চোখে আমাদের দিকে তাকিয়ে রইল লোপা। বললাম, লক্ষ্মীটি, লুপি, আজ আজ আমার বাড়ি চল, তিনজনে মিলে একটা রিইউনিয়ন প্ল্যান করি। আর আর কখনো আলাদা হব না আমরা। লোপা বাক্যব্যয় না করে তৈরি হয়ে নিল, সঙ্গে সঙ্গে শাড়ি পাল্টে কাঁচা পাকা চুলে একটা লম্বা বেনি ঝুলিয়ে ও তৈরি। সীতা বলল, কপালে একটা টিপ দে না লোপা। লোপা বলল, হাসাসনি। যাবার সময় ল্যান্ডলেডিকে ডেকে বলল, বিভাদি, আজ আর আমি ফিরছি না। কি রে কৃষ্ণা, থাকতে দিবি তো, না তোর আবার বর রাগ করবে? আমি বললাম, আরে ছাড় তো তুই, রাগ করবে না, বর এখানে তো নেই। ট্যাক্সিতে যেতে যেতে চিত্রার কথা ওদের দুজনকে বললাম। দুজনেই স্তব্ধ হয়ে গেল। লোপা এক্কেবারে চুপ। সীতা বলল, কি বিভৎস। বাড়িতে যখন পৌঁছলাম তখন শীতের সন্ধে, ধোঁয়াশার পাতলা আস্তরণ পড়তে শুরু করেছে। ঠান্ডা বেশ, অদৃশ্য বরফের কুচির মতো আকাশ থেকে হিম ঝরছে। তুলসী দরজা খুলে দিয়ে বলল, ওপরে কারা তোমার সঙ্গে দেখা করতে এসেছেন যে রে, অনেকক্ষণ বসে রয়েছে। কে আবার এলো? আমাদের 3 বন্ধুর জমাট পার্টি বুঝি মাটি করে দেয়। সীতা আড়ষ্ট। লোপা বলল, ধুর, আমি চলি। বললাম, দেখি না, আমি ঠিক ম্যানেজ করে নিচ্ছি। বকুল বাগানের এই বাড়ি আমার নিজস্ব, দৈর্ঘ্যে প্রস্থে একার পক্ষে বিশাল। বাবা মা গত হবার পর আমি তাদের একমাত্র সন্তান, এ বাড়ির উত্তরাধিকার পেয়েছি। তুলসী আমাদের দেশের পুরনো লোক, আমাকে প্রাণেরও বেশি ভালোবাসে। বড্ড বুড়ো হয়ে গেছে, চোখে দেখে না, কখনো তুই বলে কখনো তুমি বলে, কানেও শোনে না, তবু আমাকে ছাড়ে না। আমিও ওকে ছাড়া ভাবতে পারি না। যা কিছু আমার নিজস্ব সেসব এতদিন আমার জন্য বুক দিয়ে ও আগলে রেখেছে। আমরা ধীরে ধীরে ওপরে উঠলাম। ওপরে উঠে ঘরে ঢুকতেই সোফা ছেড়ে একরকম দৌড়ে যে আমাদের দিকে এগিয়ে এলো, আরে এ তো চিত্রা। অপরজন ভদ্রা। দেখলাম চিত্রাটা দারুণ সেজেছে, লাল শাড়ি, লাল চলি, জমকালো শাল, প্রচণ্ড জৌলুস ওর চেহারায়। আমি বললাম, তুই চিত্রা, তোরই বাড়ি গিয়েছিলাম যে আজ।
চিত্রা আশ্চর্য, তারপর আতঙ্কিত হয়ে বলল, আমার বাড়ি? তারপর ও যখন আমার দিকে, সীতার দিকে, লোপার দিকে চাইলো, আমরা বুঝলাম ও বুঝেছে। আমি জানি, সীতা জানে, লোপা জানে। ভদ্রা একটা বিবর্ণ ছবির মতো বসেই ছিল, ভাঙা গাল, সাদা মুখ, কোথাও কোনো পরিপাট্য নেই। কাছে গিয়ে হাত ধরে বড় ভয় ভয়ে বললাম, আজ এতদিন পর আমার বাড়ি এলি, এমন বিপাগীর বেশে কেন রে ভদ্রা? কি হয়েছে তোর? ভালো আছিস তো? চিত্রা বলল, ও আসতে চাইছিল না রে, আমি জোর করে ধরে এনেছি। আজ 3 মাস হলো ওর একমাত্র ছেলে মারা গেছে যে। 3 জনে আমরা সমস্বরে বলে উঠলাম, সে কি? চিত্রাই জবাব দিল, খেয়ে দে সুস্থ ছেলেটা স্কুলে গেল, ফেরবার পথে দুর্বৃত্তরা ওকে ধরে নিয়ে যায়। 14 লাখ টাকা চেয়েছিল জানিস। আমার আর ওর গয়না বেচে বাড়ি বন্ধক দিয়ে ধার করে ঠিক সময় টাকাটা পৌঁছে দিয়েছিল ওরা, কিন্তু তবু ছেলেটাকে ফিরে পায়নি। ওরা 7 জনে হাত পা বেঁধে গলায় পা দিয়ে ছেলেটাকে। আমরা 4 জনে শব্দ করে কেঁদে উঠলাম। শুধু ভদ্রা মাটির দিকে চেয়ে চুপ করে আছে। তাড়াতাড়ি পর্দা টেনে দিলাম, জানলা ভেজিয়ে দিলাম। আমাদের বুক ফাটা হাহাকার কেউ যেন না শোনে। মেঝেতে আগুন রঙের কার্পেট, 5 জনে সেখানে আমরা গোল হয়ে বসলাম, পরস্পরের গায়ে গা লাগিয়ে, ঘন হয়ে। দরজায় কি শত্রু সৈন্য? আমরা কি জহরব্রত করব? চিত্রাকে জিজ্ঞেস করলাম, তোর মেয়ে কোথায়? হস্টেলে দিয়েছি, চিত্রা বলল। ভদ্রাকে জিজ্ঞেস করলাম, তোর স্বামী? দেওঘরে গুরুর আশ্রম আছে, আপাতত সেখানেই সে থাকে। তাই? আর তুই? গুরু এখন আর ওর কি করবেন বলতে পারিস? চিত্রা বলল। পরস্পরের মুখের দিকে চেয়ে আমরা গড় গড় করে যাচ্ছি। জাদু দেয়াল এতদিন যা আমাদের আলাদা করে রেখেছিল, একই অন্ধকূপে বন্দি আমরা 5 জন, একই শৃঙ্খলে। সহসা চিত্রা আর্তগলায় বলে উঠল, কৃষ্ণা ভাই, অন্তত তুই যে সুখী হয়েছিস এটুকুই আমাদের সান্ত্বনা। বিশ্বাস কর, আমরা তোকে হিংসে করছি না। সুখের গরবে গরবিনী হয়ে যদি আমাদের ভুলে যেতিস, তাচ্ছিল্য করতিস, তাহলে হয়তো করতাম, কিন্তু তুই তো তা করিসনি। তুই আমাদের সেই কৃষ্ণাই আছিস। বিশ্বাস কর, আমরা সবাই তোর সুখে সুখী। আমি 2 হাতে মুখ ঢাকলাম, আঙুলের ফাঁক দিয়ে আগুন ঝরছে। রুদ্ধ কণ্ঠে বললাম, আমার স্বামী নপুংসক, তার চোরা কারবারের কাজে আমায় টোপের মতো ব্যবহার করত। আমি পতি পুত্রহীনা। পরিত্যক্ত কবরখানার মতো শীতল নিথর নিস্পন্দ ঘর। চরাচর আমাদের নিয়ে পাতাল প্রবেশ করছে, অকাল অদৃশ্য। মাথার উপর শুধু স্তরের পর স্তর কঠিন দুর্বেদ্য অনমনীয় শিলাসন। সন্ধ্যা ঘন হয়ে উঠেছে, রজনী নিষ্প্রদীপ। হাওয়ার দাপটে সহসা জানলাটা খুলে গেল। জানলা দিয়ে একসঙ্গে উত্তুরে হাওয়া এবং অলৌকিক জ্যোৎস্না স্রোত। আমরা যখন স্কুলে পড়ি, কলেজে পড়ি, তখন আমাদের সত্যি সত্যি একটা যেন গ্রুপ তৈরি হয়ে যায়। খুব কাছের আমরা 4 জন 5 জন, 3 জন বা 2 জন হলেও এরকম বন্ধুত্ব আমাদের কিন্তু গড়ে ওঠে, তাই না? সেই বন্ধুগুলোই যত দিন যায় ধীরে ধীরে খুবভাবে আলাদা হয়ে যায়। তাদের সঙ্গে পরবর্তীকালে হয়তো আমাদের দেখা হয় বা হয়তো হয় না। আমরা সবাই আমাদের নিজেদের কাজে, নিজেদের জগতে এতটাই ব্যস্ত হয়ে থাকি যে কেউ যেন কাউকে আর খুঁজে পাওয়ার চেষ্টাটুকুও করি না। কিন্তু যদি তা খুঁজে পাওয়া যায়, যে বন্ধুরা যেভাবে দিন কাটিয়েছি, পরবর্তীকালে অনেক দিন পর তারা আজকে কেমনভাবে তাদের দিনগুলো কাটছে, সত্যি তার ভিতর বৈচিত্র্য থাকে। হয়তো কেউ সুখী, কেউ হয়তো নয়, কেউ হয়তো কম, বা কেউ হয়তো অনেক বেশি। বন্ধুরা, আপনাদের আছে কি সেরকম অভিজ্ঞতা? থাকলে জানিয়ে যান না। হ্যাঁ, আমি শুনবো। অনেক অপেক্ষায় রইলাম শোনার জন্য। আর সবাই খুব খুব ভালো থাকুন। গল্প সাথে অস্মিতাকে লাইক, কমেন্ট, শেয়ারের মাধ্যমে সমৃদ্ধ করুন, পাশে থাকুন, একান্ত অনুরোধ রইল। শেষ করলাম আজকে। নমস্কার।